ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এই কথাটা হয়তোবা কোনো গুণী ব্যক্তি বলেছিল মেয়েদের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। আজকে ফুপু শাশুড়ির বাসাতে আসছি। তো আমার ফুপু শাশুড়ি অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, এজন্য ঝটপট করে তাড়াতাড়ি করে চুলাতে মাংসটা বসাই দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি আজকে কিন্তু মশলাগুলো সব হাতে বেটে নিয়েছি। মশলাগুলো বাটা শেষ করে এবার আমি মাংসটা ধুয়ে নিচ্ছি। আর আমার হাতে মাখা গরু মাংসটা নাকি সবার ভালো লাগে, তার জন্য আমি যেখানেই যাই না কেন সবাই এই মাংসটা আমার হাতে তুলে দিয়ে খালাস, সবাই বলে যেন আমি রান্না করি। আর এই কাজটা আমিও খুব খুশি মনে করে থাকি। আর আজকেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। আসা মাত্রই ফুপু বললো যে মাংসটা তুমি রান্না করো, আমিও বসে পড়লাম। তো মাংসতে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আদা জিরা রসুন বাটাগুলো দিয়ে দিব, আর সাথে তেজপাতা এলাচ দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এগুলো আমি ভালোভাবে হাতে মেখে নিব। আর গরু মাংসর স্বাদটার কিন্তু আসল রহস্য লুকিয়ে থাকে এই মাখাটার মধ্যেই। যে যত ভালোভাবে মাখতে পারবে মাংসটা কিন্তু ততই স্বাদ হবে। আর তার উপর একটা ডিপেন্ড করে পরিমাণ মতো মশলার উপরে, বেশি মশলা হয়ে গেলে গন্ধ করবে, কম হলেও খাইতে ভালো লাগবে না। অনেকে গরুর গোস্তটা কষিয়েও রান্না করে, আমি হচ্ছে এভাবেই মাখিয়ে রান্না করতে পছন্দ করি। প্লাস আমার বাসায় কিন্তু সবাই এভাবে রান্না করলেই বেশি পছন্দ করে। আর এই শীতের দিনে কিন্তু গরুর মাংসের সাথে চাউলের আটার রুটি খাইতে সেই মজা লাগে। আমাদের গ্রামের মানুষগুলা কিন্তু গরুর মাংস রান্না করলেই বেশিরভাগ চাউলের রুটি বানিয়ে থাকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে গোস্তাও আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা কোনো রকম ধোয়ার মতো করে পানি দিব। আর এখন গোস্তে কিন্তু বেশি পানি দিব না, একটু পরেই গোস্ত থেকে পানি ছেড়ে দিবে। তো ওই সব পানি মিলিয়ে কিন্তু তখন গোস্তটা হাফ সিদ্ধ হয়ে যাবে। আজ অনেকদিন পরে ফুপুদের বাসায় আসলাম, এসব কিন্তু ভালো লাগছে না। কারণ ফুপু অসুস্থ থাকলে ভালো লাগে না। ফুপুর জন্য কিন্তু ফুপুদের বাসায় আসা হয়, কারণ ফুপু একটা অনেক হাসি খুশি রসিক মানুষ। ওনার অসুস্থতায় বাড়িটা একদম নীরব হয়ে গেছে, মনে হচ্ছে কোথাও যেন ফাঁকা ফাঁকা লাগছে, কি যেন থেকে নাই এরকম যেন মনে হচ্ছে। আর কথা বলা ফাঁকে ফাঁকি কিন্তু আমি গোস্তটা একবার নাড়া দিয়ে দিয়েছি, আবার উঠিয়ে দেখি যে ঝোল শুকিয়ে গেছে। এবার আমি আলুটা দিব আর অল্প একটু পানি দিব যাতে গোস্তটা পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি কিন্তু এখানে ফুটানো পানিটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল পানিটাও ব্যবহার করতে পারো। পানি দেওয়ার পর গোস্তটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ হলো গোস্তটা আমার নাড়াচাড়া করা হয় নাই। তো গোস্তটা নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছ আবারও পানিটা শুকিয়ে আসছে। এবারও আমি গরম পানিটা দিয়ে দিব। আর এবারে পানিটা দেওয়ার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে যে যতটুকু ঝোল রাখবা সেই পরিমাণে ঝোলে পানিটা দিতে হবে। আর আমার ঝোলে পানিটা দেওয়ার পরে এদিকে আমি 4টা এলাচ নিলাম। 4টা এলাচ আমি ভালোভাবে একটু টেলে নিচ্ছি খালি কড়াতে। টেলে নেওয়ার পরে ওটা বেটে দিয়ে দিব। আমাদের কুষ্টিয়াতে আবার এটা খুব চল, এই মশলাটা না দিলে আমার শাশুড়ি আম্মা বলে যে মাংস নাকি স্বাদ আসে না, ঘ্রাণ করে না। আর যারা এটা দাও না তারা কিন্তু অবশ্যই একবার দিয়ে দেখো, মাংসটা কিন্তু অরিজিনালি একটা ঘ্রাণ আসে। আমার বাপের বাড়ির ওই এলাকাতে আবার দেয় না, কিন্তু শ্বশুর বাড়ির এলাকাতে এটা খুব প্রচলন, মানে সবাই দিবেই। আর সেই সাথে কিন্তু আমি ভেজে রাখা জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। আর তোমাদের কিন্তু বলতে ভুলে গেছি, আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। আর এভাবে কিছুক্ষণ রাখার পরে আমি কিন্তু গোস্তটা নামাই নিব। তো দেখতে পাচ্ছ আমার গোস্তটা হয়ে গেছে। এটা হচ্ছে গোস্তের ফাইনাল লুক। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আমাদেরকে সবাই সাপোর্ট করবে।